আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পল্লবী থানায় যুবকের হামলায় ওসি সহ 3 জন আহত, আটক 4। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে পুলিশ। কলেজ শিক্ষক খুনের ঘটনায় থানায় মামলা। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব, অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। আয়ের মিথ্যা বিবরণ না দিয়ে সঠিক তথ্য দেওয়ার তাগিদ এনবিআর চেয়ারম্যানের। প্রয়োজনে কমানো হবে করের হার। ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল শাহবাগ। জামালপুরে 5 বছরের শিশু ধর্ষণের শিকার, 5 দিনেও জ্ঞান ফেরেনি আসিয়ার। এবং এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী পল্লবী থানায় ঢুকে ওসি সহ 3 পুলিশকে মারধরের ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় হামলাকারী যুবক আব্দুর রাজ্জাক ফাহিম সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেছে নিহতের ছোট ভাই। তবে এখনও হত্যার মোটিভ সম্পর্কে জানতে পারেনি পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। 5 আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক অভিযান চালালেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপরেও হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বারবার বলা হলেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না পুলিশ। মঙ্গলবার রাত 1:45টার দিকে রাজধানীর পল্লবী থানায় ডিউটি অফিসারের রুমে ঢুকে ওসি সহ 3 জনের উপর হামলা চালায় এক যুবক। এই ঘটনার পর থানার নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তারা এখানে যেটা উল্লেখ করেছিল আইন শৃঙ্খলা নিয়ে, তারা তাদের একটা বিষয় বলেছিল একটা ঘটনা নিয়ে। আসলে যে ঘটনা ঘটেনি সেই সংক্রান্তে পুলিশের কাছে গিয়ে অযথা কিছু বিভ্রান্তিকর কিছু তথ্য ছড়িয়েছিল এবং তারা কি উদ্দেশ্যে বা কি কারণে তারা এটা করেছে সেটা তদন্তাধীন আছে। আমরা আশা করি তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বিষয়গুলো জানতে পারবো। এদিকে রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভুইয়া হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি কারণে ধারালো অস্ত্র দিয়ে তাকে বাসার ভেতরে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তরখান থানা এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ, তিনি ওখানে তার বাসায় কিছু অজ্ঞাতনামা লোকের হাতে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যে উক্ত ঘটনায় একটা মামলা দায়ের করা হয়েছে। আমরা চেষ্টা করছি এবং আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে যারা ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে। লালমাটিয়া ও শ্যামলীতে নারী সহিংসতার ঘটনায় জড়িত গোলাম মোস্তফা রিন্টু ও রাসেল হাওলাদারকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। নারীর প্রতি সহিংসতাকারী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া কয়েকশো কোটি টাকা ফেরত আনা সম্ভব, এজন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, পাচার করা টাকা ফেরতের ক্ষেত্রে বেশ কিছু আইনি পদক্ষেপ রয়েছে। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে তাদের আইন অনুযায়ী টাকা ফেরত আনতে হয়। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অন্যদিকে গাজার মতো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের মতো এত বড় ক্রাইসিস বিশ্বের অন্য কোনো দেশে হয়নি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে বলেও জানান তিনি। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও
আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। মিথ্যা তথ্য দিয়ে অডিট রিপোর্ট তৈরি না করতে হুঁশিয়ারি করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, মিথ্যা তথ্যের সাথে বসবাস করে দেশ বেশি দূর এগোতে পারবে না। প্রয়োজনে কমানো হবে করের হার। জাতীয় রাজস্ব বোর্ডে পেশাজীবীদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। বছর জুড়ে আয় ব্যয়ের হিসাব অনুযায়ী অডিটররা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করে থাকেন। ওই প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ভিত্তিতেই কর, ভ্যাট, আয়কর দাখিল করা হয়। তবে অনেক ক্ষেত্রে ভুল তথ্যের জন্য সঠিক আর্থিক বিবরণী তৈরি করা যায় না, এমন অভিযোগ অনেকদিন ধরেই। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যানের সামনে এসব বিষয়ে আবার তুলে ধরেন পেশাজীবীরা। ফ্ল্যাট, জমির হালনাগাদ তথ্য ডাটাবেস তৈরি করার প্রস্তাবও দেন তারা। যখন আমরা অডিট করছি একটা কোম্পানির, তার যদি 10টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অনলি আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারছে। এর বেশি কিন্তু আমার এনফোর্স করার কোনো রাইট নাই, whether they are ensuring true and fair of 100% transactions in their financial statements. Because financial statements are not responsibility of the auditor. আমরা আমাদের স্যাম্পল বেসিসে অডিটটা করছি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন মৌজায় জমির দাম বাড়লেও কমানো হবে কর হার। এতে জমির দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের প্রফেশনের জন্য মোটেও সম্মানজনক না এই যে অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। প্রয়োজনে ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দেব, কিন্তু তারপরে আপনার সত্যটা বলেন, জিনিসটা কিন্তু আনতে হবে। মানে এই পুরো জাতিকে এই মিথ্যার সাথে কিন্তু যদি আমরা দীর্ঘদিন ধরে, এটার অনেক সাইড এফেক্ট আছে। নির্দিষ্ট বছরের জন্য নতুন করে কর হার নির্ধারণ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বেশি বেশি করে ট্যাক্স আদায় করার অধিকার। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতি অনেক কঠোর হওয়া সত্ত্বেও ড ইউনূস বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনূস ট্রাম্পকে উদ্দেশ্য করে বাংলাদেশের সঙ্গে ডিল করার আহ্বান জানান। এ সময় ট্রাম্পকে একজন ডিল মেকার হিসেবে আখ্যায়িত করেন প্রফেসর ইউনূস। সাক্ষাৎকালে প্রফেসর ইউনূস স্বীকার করেন যে ট্রাম্প প্রত্যাখ্যান করলে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে তিনি এও জানান, সম্পর্ক উন্নয়নে গণতান্ত্রিক এই প্রক্রিয়া থেমে থাকবে না। সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস জানান, এপ্রিলে ইলন মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সফরকে বাংলাদেশের অবকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধর্ষণ, নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12:15টার দিকে তারা সেখানে অবস্থান নেন। শাহবাগ ব্লকেট নামে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে 30টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে দুপুর 12:30টার দিকে সেখানে প্রায় 200 শিক্ষার্থীকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, ধর্ষকদের বিচারের দাবিতে শাহবাগে আজও শিক্ষার্থীরা, তারা কি বলছেন? জি, আপনি জানেন যে আসলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে কিন্তু রাজধানীর প্রায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে শাহবাগে। এখন তারা কিন্তু অবস্থান করছে শাহবাগ জাদুঘরের সামনে। কিন্তু এর আগে কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগ মোড়ে কিন্তু আন্দোলন করছিলেন। তখন কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় কিন্তু আসলে নগরবাসী কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, গাড়ি ঘোড়া ঠিকভাবেই চলাচল করছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে
সব দাবিগুলো তুলছেন। তারা বলছেন যে আসলে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড সহ মানে জনগণ প্রকাশ্যে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও তারা আমাদেরকে বলেছেন যে আসলে রমজান মাস উপলক্ষে মানুষের যেন ভোগান্তি না হয়, সেজন্যই আসলে তারা মূলত সড়ক অবরোধ আন্দোলন বাদ দিয়ে তারা কিন্তু জাদুঘরের সামনে এসে অবস্থান করছেন এবং তারা এটিও বলেছেন যে আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবে এবং তাদের দাবি মানা না হলে তারা কিন্তু আরও কঠোর আন্দোলন দেবে বলেও কিন্তু আমাদেরকে বলেছেন। এ সময় কিন্তু আমরা অসংখ্য পুলিশকেও দেখেছি শক্ত অবস্থান নিয়ে দাঁড়াতে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। 5 দিন পেরিয়ে গেলেও এখনও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার আসিয়ার। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। রাতে এক সংবাদ বিবৃতিতে এই খবর জানায় আইএসপিআর। এতে বলা হয়, রোগী চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের তত্ত্বাবধানে শিশু আসিয়ার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু আসিয়াকে 8 মার্চ লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে ভর্তি করা হয়। জামালপুরের মাদারগঞ্জে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার বিকেল 4:30টায় পশ্চিম চর পর্তাবাজ এলাকার ক্লাস 7-এর শিক্ষার্থী তন্ময় প্রতিবেশী 5 বছর বয়সী এক কন্যা শিশুকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় উচ্চ শব্দে গান বাজিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশু তার মায়ের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকে অভিযুক্ত তন্ময় পলাতক রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা সোমবার রাতে থানায় মামলা করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন সাংবাদিকদের জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তন্ময়কে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিণাকুণ্ড উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে ধর্ষণের ঘটনার 11 দিন পর সোমবার শিশুটির মা হরিণাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। হরিণাকুণ্ড থানার ওসি এম এ রৌফ খান জানান, গত 27 ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা ইমরান হোসেন চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির পরিবার লোকলজ্জার ভয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করে রাখেন এবং নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় থানায় মামলা করেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পোস্টাল পদ্ধতি কাজে না আসায় প্রবাসীদের ভোটদানে প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছেন নির্বাচন কমিশন। তবে এই পদ্ধতিতেও চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বর্তমানে 1 কোটির বেশি প্রবাসী ভোটার রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রচলিত পোস্টাল পদ্ধতি অকার্যকর ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীরা ভোটাধিকার বঞ্চিত দীর্ঘদিন ধরে। প্রবাসীদের ভোটদানে বিকল্প পদ্ধতি অনুসন্ধানে কমিটি করে বর্তমান কমিশন। প্রচলিত পোস্টাল পদ্ধতিকে কার্যকর করার পাশাপাশি অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটের সুপারিশ করে কমিটি। এর মধ্যে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটকেই উপযুক্ত পদ্ধতি মনে করছে কমিশন। কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। তবে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার ক্ষমতা নিকটাত্মীয় বা অন্য কার থাকবে তা এখনো ঠিক হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে প্রক্সি ভোট চালু করতে হলে সংশোধন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরই আইন পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের আস্থার ঘাটতি, বিশ্বাসের অভাব, আর পাশাপাশি আপনি যে কথাটা বললেন একজন ব্যক্তি আরেকজন, অন্ততপক্ষে ন্যূনতম আমরা এতটুকু জায়গাতে আস্থা রাখতে হবে যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপরে তো আস্থা রাখতে পারবে।
আর তাও যদি না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এটা ব্যক্তির চয়েস। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব, তো নিকটাত্মীয় দেখা যাবে তাহলে আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনি নির্বাচন করুক, উনি কাকে দিবেন, সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন, উনি নির্বাচন করুক। আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি, একসেপ্ট করে আমাদের স্টেক হোল্ডাররা অনলি দেন। এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ৩৮টি জায়গায় ১১ দিন ব্যাপী অগ্নি নির্বাপন মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সাধারণ জনগণকে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, আগুন নেভানোর যন্ত্র ব্যবহার শেখানো এবং আগুন লাগার পর করণীয় সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই এই মহড়ার মূল উদ্দেশ্য বলছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় স্থির সমাবেশের পাশাপাশি উপস্থিত পথচারীদের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার অগ্নি নির্বাপন ব্যবহার শেখানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। অগ্নিকাণ্ড প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত না হয়ে যেসব পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অতি দ্রুত আগুন নেভানো সম্ভব হয় তা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এছাড়া কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং কিভাবে তা নির্বাপন করা যায় তা সম্পর্কে সাধারণ মানুষদের হাতে কলমে ধারণা দেন দমকল কর্মীরা। এ সময় সাধারণ জনগণের মধ্যে অনেকেই আগ্রহী হয়ে শিখে নেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নিজেকে কিভাবে নিরাপদে রাখবেন এবং আগুন নেভানোর কৌশল। আজকাল বাসায় হয়তো গ্যাস থাকে না, সিলিন্ডার সবাই ব্যবহার করে, প্রত্যেক বাড়িতে সিলিন্ডার থাকে, তো এটা সবার শেখা দরকার। শিখলে যেমন আমার ফ্যামিলিগত হঠাৎ করে এক জায়গায় আগুন লাগছে, এদেরকে বলতে হইব যে একটা বালতি লইয়া ইয়ার সিলিন্ডার ফেটে বালতিটা দিয়া রেগুলেটর বন্ধ করে রাখতে হইব। আমি যে দ্রুত আগুনটা কিভাবে নিভাবো সে কাজটা আমি করবো, এটা আমি শিখলাম এখান থেকে, যেন আমার দ্বারা জনগণের উপকৃত হয়। অবশ্যই শেখা উচিত, যেহেতু সমস্ত মার্কেটে এবং শপিং মলে বোতলগুলো দেওয়া থাকে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সচেতনতাই পারে অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা করতে। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এবং এই বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া করছেন তারা। মানুষকে সচেতন করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই কাজের প্রধান কারণ। আমাদের হটলাইন নাম্বার 102, এটি যেন সবাই জানতে পারে এবং দুর্ঘটনার শুরুতেই আমাদেরকে ফোন করতে পারে। এই সময় জনগণকে নিজ নিজ অবস্থান থেকে আবাসিক ভবন এবং শিল্প কারখানাগুলোতে নিয়মিত অগ্নি নিরাপত্তা পরীক্ষা করা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলো যথাযথভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধে সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অপরদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌজাকে একটি কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 4 ঘণ্টা পর উভয় সড়ক থেকেই অবরোধ তুলে নেওয়া হয়। রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এবছরের জন্য ফিতরার এই হার নির্ধারণ করা হয়। কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান, গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২,৯৭০ টাকা। রমজানের প্রথম থেকে বাঁশ জুড়ে বিনা পয়সায় ইফতার ও সেহরি করাচ্ছেন জয়পুরহাটের আক্কেলপুর কাঁচাবাজারের রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। প্রতিদিন এই হোটেলে প্রায় ৩ শতাধিক অসহায় দুস্থ ও সাধারণ রোজাদার মানুষ ইফতার ও সেহরি করেন। এমন দৃষ্টান্ত জয়পুরহাট জেলায় এই প্রথম। বিনা পয়সায় ইফতার ও সেহরি খেয়ে বেশ খুশি সাধারণ রোজাদার মানুষরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম।
জয়পুরহাটে 2016 সাল থেকে রমজান মাস জুড়ে অসহায় দুস্থ ও সাধারণ রোজাদারদের বিনা পয়সায় ইফতার ও সেহরি করান রফিকুল ইসলাম। বছরের 11 মাস ব্যবসায়ের আয়ের কিছু অংশ জমিয়ে রাখেন সিয়াম সাধনার এই মাসে দুস্থ মানুষের ইফতার ও সেহরির জন্য। তার ইফতারের আয়োজনে থাকে গরুর বিরিয়ানি, আলু ঘন্ট সহ নানা পদ। সেহরিতে দেয়া হয় সপ্তাহে 3 দিন গরুর মাংস আর অন্য 4 দিন ডিম, মাছ, সবজি। তার এমন উদ্যোগের প্রশংসা মানুষের মুখে মুখে। রাত 3টার পর আসলে শিহরি ফ্রি খেতে পারবে, সন্ধ্যা 6টার পর আসলে ইফতারি ফ্রি খেতে পারবে। শিহরিতে খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া আছে বিভিন্ন রকমের। এই হোটেলে গরিব অসহায়দের জন্য ইফতারি এবং সেহরির ব্যবস্থা করে এবং এখানে বিভিন্ন চিরণীর লোক এখানে এসে বিভিন্ন সুযোগ সুবিধাটা ভোগ করে। সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি উন্মুক্ত করেছেন। তো একদম মহৎ উদ্যোগ না থাকলে এবং মনটা ভালো না হলে এটা নেওয়া আসলেই সম্ভব না। ইফতারের জন্য আমরা যে হোটেলে টাকা দেওয়া লাগে সেই জন্য টাকা দিতে আসছিলাম, কিন্তু উনি এটা টাকা নেয়নি। আরও প্রতিবেশী আক্কেলপুর থানা পাশাপাশি আরও অন্যান্য ডিস্ট্রিক্টেও যেন এইরকম মহতি কাজ, এরকম উদ্যোগ নেয়। রমজান মাসে এমন সেবা দিতে অন্যান্য বিত্তবানদের প্রতিও আহ্বান জানান রফিকুল ইসলাম। সিঁড়িতে 100 থেকে 150 জন লোক হয়। আমি যতদিন বেঁচে আছি মহান রব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করে আমি এটা চালিয়ে যাব। রফিকের মতো এই মহতি উদ্যোগ দেশের মানুষকে সাধ্যমতো দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার প্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার যশোরের খাজুরায় প্রথমবারের মতো নতুন প্রজাতির পেকিন হাঁস পালন উদ্বুদ্ধকরণের কাজ শুরু করেছে। এতে সফলতার মুখ দেখছেন এই এলাকার নারীরা। এরই মধ্যে তাদের খামার থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে হাঁস। অল্প খরচে অধিক লাভবান হওয়ায় দিন দিন এলাকার অনেকেই ঝুঁকছেন হাঁস পালনের প্রতি। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো ছবি ও তথ্যে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 2024-25 অর্থ বছরে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল পেকিন জাতের হাঁস পালন প্রদর্শনী বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের 10 জন নারীদের মাঝে বিনামূল্যে 50টি পেকিন হাঁসের বাচ্চা, মাচার উপকরণ, খাবার এবং ভ্যাকসিন ইত্যাদি বিতরণ করা হয়। মুরগির মতোই এ হাঁসও মাচা করে ঘরে পালা যায়, আর দেশি হাঁসের মতো পানিতে ছাড়তে হয় না। এর মাংস খেতে সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন ও নরম হওয়ায় সব বয়সের লোকেরা পেকিন হাঁসের মাংস খেতে পারেন। এছাড়া অল্প দিনেই এই হাঁসের ডিম থেকে নতুন করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা যায়। 8 দিন থেকে বিনামূল্যেই আমার ঘর করার জন্য বাঁশ দিয়েছে। 26 দিন পরে একটা ভ্যাকসিন দিয়ে গেছে ভাইরা, আর নিয়মিতভাবে ভাইরা প্রতি সপ্তাহে এখানে হাঁস দেখতে আসে, খোঁজ খবর নেয়। আমাকে আদ্দিন সমিতি থেকে 50টি হাঁসও দেওয়া হয়েছিল, সেখান থেকে সে হাঁসগুলো আমরা পালন করে অনেকটা লাভবান হচ্ছি। এ জাতের হাঁস পালনে খামারিদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজীব আহমেদ প্রিন্স। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার কিছু প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে এবং খামার দিবস আয়োজন করেছে, যেন এই হাঁসগুলো সহজেই বাজারজাত করতে পারে এবং সদস্যরা সহজে লাভবান হতে পারে। পিকেএসএফ এর কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় 25 জন নারীকে পেকিন হাঁস পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার করা হয়েছে। মাদকতা বিরোধী অভিযান চালাতে গিয়ে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষে সকালে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেপ্তার হন তিনি। আইসিসির তথ্য অনুযায়ী ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে হত্যার মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়। মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুতার্তের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় জানায় এখনো পর্যন্ত দুতার্তে সরকারের হেফাজতে আছেন। এবারে পার্টেক্স খেলার খবর।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে আজ রাতে বার্সেলোনা মুখোমুখি হবে বেনফিকার। বার্সেলোনার মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:15টায়। অন্য ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই। লেভারকুসেন লড়বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, আর ইন্টার মিলান মুখোমুখি হবে ফেনিওর্ডের বিপক্ষে। এই খেলাগুলো শুরু হবে রাত 2টায়। পরাগারমানের রিপোর্ট। দুই দলের 11 বারের মোকাবেলায় স্প্যানিশ জায়ান্টরা মাত্র 5 বার জিতলেও বেনফিকার বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বার্সেলোনা। এই প্রতিযোগিতায় ইতিমধ্যে দুবার হারিয়েছে বেনফিকাকে, একবার গ্রুপ পর্বে, অন্যবার রাউন্ড অফ 16-এর প্রথম লেগে। তাই নিজেদের মাঠে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না কাতালানরা। এদিকে টানা 4 এওয়ে ম্যাচে বার্সার বিপক্ষে কোনো জয় নেই পর্তুগিজ দল বেনফিকার। 2 হারের বিপরীতে প্রাপ্তি 2টো ড্র। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় 1972 সালের সেপ্টেম্বরে পর্তুগিজ কোনো দল বার্সেলোনাকে হারিয়েছিল। তাই এবার জয় পেতে বেনফিকাকে সেই রেকর্ডে ছুঁতে হবে। মাঠে নামার আগেই লিভারপুলের বস আর্নিং স্লট বলেছেন, পিএসজিকে টুর্নামেন্ট থেকে বিদায় করতে তার দলকে সেরা নৈপুণ্য দেখাতে হবে। পিএসজির মাঠে প্রথম লেগে 1-0-তে এগিয়ে থেকে এনফিল্ডে ফ্রান্সের দলটির মুখোমুখি হবে তারা। পিএসজিও প্রথম লেগে পরাজয়ের প্রতিশোধ নিতে মুখে আছে। তবে এর আগে কখনো প্রথম লেগে জিতে এনফিল্ডে হারেনি অলরেডরা। লেভারকুসেনের বিপক্ষে 3-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে লড়বে বায়ার্ন মিউনিখ, আর 2-0 গোলে এগিয়ে থাকা ইন্টার মিলান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের দল ফেনিওর্ডের বিপক্ষে। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পল্লবী থানায় যুবকের হামলায় ওসি সহ 3 জন আহত, আটক 4। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে পুলিশ। কলেজ শিক্ষক খুনের ঘটনায় থানায় মামলা। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব, অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। আয়ের মিথ্যা বিবরণ না দিয়ে সঠিক তথ্য দেওয়ার তাগিদ এনবিআর চেয়ারম্যানের। প্রয়োজনে কমানো হবে করের হার। ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল শাহবাগ। জামালপুরে 5 বছরের শিশু ধর্ষণের শিকার, 5 দিনেও জ্ঞান ফেরেনি আসিয়া। এবং এবার ফিতরা জন প্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ।